বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের সুনির্দিষ্ট প্রতিজ্ঞানের ক্লাস শুরু করব। আপনাদের বলেছিলাম যে এখানে যতগুলা প্রশ্ন ছিল, মানে সমস্যামূলক প্রশ্ন, এগুলো একটু পড়ে আসতে বলছিলাম। আচ্ছা, আমরা এগুলা একটু পর্যায়ক্রমে সলভ করব। দেখেন, তো তার আগে আমি একটু জানতে চাই যে আপনারা কি পড়ছিলেন। হ্যাঁ, 28 বাকি আছে আমি জানি। 28 পড়ে, কিন্তু 28 বাকির আগে আমি যা বলছিলাম এই সমস্যামূলক প্রশ্নগুলো আপনারা পড়ছেন কিনা, এটা হলো আমার প্রশ্ন। পড়ছেন? আচ্ছা, কি পড়ছেন টের পাবানি, দাঁড়ান। তার আগে গতদিন যে আমরা 28 ধারা পড়ছিলাম, গতদিন আমরা পড়ছিলাম যে যে কার কার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে 23, কার কার পক্ষে দিবে না 24, আর কার কার বিরুদ্ধে দিবে এটা হলো কত, 27। 27-এর ওটা পড়তে গিয়ে একটা সমস্যামূলক প্রশ্ন পড়েছিলাম নাকি। আর কার কার বিরুদ্ধে দিবে না মানে কারে কারে বাধ্য করবে না, এটা দেখেন 28 ধারা। এটা একটু চলে আসি, যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায়, মানে যাদের বিরুদ্ধে আপনি ডিক্রি দিবেন না। সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 28 ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে কোন পক্ষের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ করা যায় না। কি কি দেখেন। 1 নাম্বার, প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে। যখন আপনি চুক্তি করছিলেন, তাদের কাছে বাড়ি বিক্রি করছেন, ঠিক আছে, বায়না চুক্তি করছেন, কিন্তু পরে দেখলেন যে যে দামে বাড়ি বিক্রি করার কথা বলছে এটা আসলে মারাত্মকভাবে অপর্যাপ্ত হয়ে গেছে। কিভাবে? ওই যে হিন্দু বিধবা সোলাটিয়ান, তার স্বামী বাড়িটা মাত্র বিক্রি করছিল কত টাকা, 8,500 টাকা। এখন 1960 সালের 8,500, ওই দামে বর্তমানে 26-এ আইসা ওই সময়ের প্রেক্ষাপটে এটা মারাত্মক ভাবে কি হয়ে গেছে, অপর্যাপ্ত হয়ে গেছে। তো হিন্দু বিধবা দেখাইতে পারতো যে ওনার আমার স্বামী চুক্তি করছিল আরো 30 বছর আগে, তো এই মামলা তো 30 বছর ধরে চলতেছে, তো ওই সময় 8,500 এখন আমার জন্য মারাত্মক ভাবে কি হয়ে গেছে, অপর্যাপ্ত হয়ে গেছে। তখন আদালত ওনারে ওই বিক্রি করতে বাধ্য করবে না, বলতে পারে যে তুমি কি দিয়ে দেবা, সোলাটি আর দিয়ে দাও। তারপর দেখেন, যদি ভুল বিবরণ, গোপন চক্রান্ত বা অসদাচরণের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়। কিভাবে? ভুল বিবরণের মাধ্যমে বললেন যে আমার সার কারখানা প্রতি বছর 500 মণ সার উৎপাদিত হয়, তারে চুক্তি করতে বাধ্য করলেন, কিন্তু পরে দেখা গেল 500 মণ তো পরের কথা, 50 মণও হয় না। তাহলে ভুল বিবরণ দিয়ে যদি কাউরে চুক্তি করতে বাধ্য করেন, পরে যখন যে জেনে গেল যে 50 মণ হয় না, সে বললো যে আপনার সার কারখানা আমি আর কিনবো না, সার কারখানা কিনবো না, তখন এটা আপনার ওই তারে কিনতে বাধ্য করা যাবে না, কারণ এটা হয়েছে কিসের মাধ্যমে, ভুল বিবরণের মাধ্যমে হয়েছে। ভুল বিবরণ বা গোপন চক্রান্ত বা অসৎ আচরণের মাধ্যমে যদি সম্মতি অর্জন করা হয়। তারপরে দেখেন, 9 নাম্বার, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিত ভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে। ওই বাদী যাই বলুক না কেন, বাদী যাই বলুক না কেন, বাদী তো ওই যে জমি বিক্রি করতে চাইছে, আর বিবাদী যাচাই বাছাই না করে কিনতে রাজি হয়ে গেছে, কিন্তু সে দেখে নাই যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে ডুবে যায়। বা ভুল ধারণার বশবর্তী হয় বা ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয় যদি বিবাদী এই চুক্তিটা করে এবং আদালতকে যদি দেখাইতে পারে যে ওনার আমি আসলে ভুল বুঝছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আদালত তাকে বাধ্য করবে না। এই 3টা ক্ষেত্রে হলো বিবাদী, এই 3টা ক্ষেত্রে বিবাদীরা ওই চুক্তি করতে কি করবে না, বাধ্য করবে না। তো আমরা এই 27-28 একবার পরীক্ষা এসেছিল, আর 23-24 কখনোই আসে নাই, বাট না আসলেও আমাদের জানতে হবে যে কোনো সময় দিতে পারে। তাহলে কার কার পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন করা যায় 23, কার কার পক্ষে যায় না 24, কার বিপক্ষে দেওয়া যায় 27, কার বিপক্ষে দেওয়া যায় না 28। ঠিক আছে, তো শ্রেণীর দরকার নাই, যদি দরকার হয় নিজ দায়িত্ব করবেন। আমি এই জায়গায় আপনাদের যা পড়াই এর বেশি এক কথা বলবেন না, বেশি এক কথা বললে আপনার দায়িত্ব করবেন। আমি আপনাদের পড়াই যা আপনার পাশের জন্য যথেষ্ট।
যদি বলেন শ্রেণী দরকার নাই স্যার, তাহলে তো শ্রেণী দরকার থাকলে তো আমি এই জায়গায় লিখতামই। বুঝেন কিনা? সেজন্য বেশি বোঝা যাবে না। উকিল হওয়ার পর বেশি বুঝবেন, উকিল হওয়ার আগে বেশি বোঝা যাবে না। উকিল হওয়ার আগে বেশি বুঝলে হবে না। উকিল হওয়ার পরে যখন আমার সহকর্মী হবেন তখন বেশি বুঝেন, আপাতত ছাত্র হিসেবে আছেন, বেশি বোঝা যাবে না। আচ্ছা আসেন, এই আমরা এখন সমস্যামূলক প্রশ্নে আছি। এই জায়গা থেকে প্রচুর সমস্যামূলক প্রশ্ন আসে, এগুলো আমরা সলভ করবো। দেখেন ঘ নাম্বার, দেখেন যে 11 নম্বর পেজের শেষে, এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। অংশীদারি চুক্তি মানে হলো আপনার দুইজনে একসাথে ব্যবসা করবে। কে কে? এক্স আর ওয়াই। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। তারা বলছিল এক্স আর ওয়াই চলো আমরা একসাথে ব্যবসা করি, কিন্তু চুক্তিতে কিন্তু লেখা নাই যে কতদিন ব্যবসা করবে। 3 মাস হওয়ার আগে ওয়াই বলছে যে তোমার সাথে আমি আর ব্যবসা করবো। চুক্তিটিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না। এই যে দেখছেন, মানে কতদিন তারা একসাথে ব্যবসা করবে এটা সুনির্দিষ্টভাবে কি ছিল না। এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি? যুক্তি সহ উত্তর দিন। বার কাউন্সিল পরীক্ষা আসছে কত সালে? 2020। তো এখানে আমরা আপনাদের শিখাইছি বা আরো শিখাচ্ছি যে সমস্যামূলক প্রশ্ন, অনেকে সমস্যামূলক প্রশ্নই বোঝেন না। যদি এই জায়গায় বলতো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি, কখন বলবৎ করা যায়, কখন বলবৎ করা যায় না, এগুলো হলো এমনি প্রশ্ন। আর সমস্যামূলক প্রশ্ন যে জায়গায় একটা ফ্যাক্ট আছে, একটা ঘটনা আছে, অমুক অমুক এই করছে, অমুক এই করে নাই, তমুকের প্রতিকার, এগুলো হলো সমস্যামূলক প্রশ্ন। তো সমস্যামূলক প্রশ্নে একেবারে ঘটনার বর্ণনা লিখবো আমরা শুরু থেকে, যে পর্যন্ত প্রশ্নটা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত। তাইলে এক্স ও ওয়াই এখান থেকে শুরু করে ওই উল্লেখ ছিল না, উল্লেখ ছিল না, এই পর্যন্ত হবে কি ঘটনা বর্ণনা। এরপরে বিচার্য বিষয় হবে যে যতটুকু লিখি নাই ততটুকু হবে বিচার্য বিষয়, যে এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কিনা। প্রশ্নে জিজ্ঞেস করছে যাবে কি, আর আমি এখানে লিখবো কি যাবে কিনা তা আলোচনা করতে হবে। এই জায়গা বিপার্য হয়ে গেছে, কি হবে? বিচার্য বিষয়। তো তাহলে ঘটনার বর্ণনার বিচার্য বিষয় এটা লিখতে হলে কি আমার আলাদা করে কিছু জানার প্রয়োজন আছে? নাই। এটা আমি কিভাবে লিখতে পারবো? প্রশ্ন দেখে লিখতে পারবো। এখন আমরা আইনগত পর্যালোচনা। এখন আমি প্রশ্ন দেখে যেটা বুঝলাম যে তারা অংশীদারিত্বের চুক্তি করছে, কিন্তু ওই জায়গায় কতদিন তারা ব্যবসা করবে এই কথাটা তাদের ওই জায়গা নাই। তাহলে এখানে এই চুক্তিটা তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য। কেন বাতিলযোগ্য? যেহেতু কোনো মেয়াদ নাই, তার মানে এটা যে কোনো সময় ক্যান্সেল করা যায়। এবং আদালত যদি তারা বলে যে তুমি আবার ব্যবসা করো, তারপরেও সে ব্যবসা থেকে চলে যেতে পারে। কেন পারে? কারণ এই জায়গা তো কোনো মেয়াদ নাই। তো তাহলে এই চুক্তিটা প্রকৃতির কারণেই কি বাতিলযোগ্য। এবং 21 ধারায় ওই বিধানটা আছে যে যদি কোনো চুক্তি প্রকৃতির কারণে বাতিলযোগ্য সেটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে। বুঝছেন? এখন 21-এর সাবসেকশন আমার দরকার নাই। আপনি যদি বলেন স্যার 21-এর সাবসেকশন কি আমার লেখা লাগবে, আপনি যদি পারেন ভালোর তো কোনো শেষ নাই, কিন্তু আমি তো এত ভালো তো না। তাহলে আমি এই জায়গায় লিখবো 21 ধারার যে 8টা বিধান আছে এর মধ্যে একটাই আছে যে যদি কোনো চুক্তি প্রকৃতির কারণে বাতিলযোগ্য হয় সেটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। যেহেতু তারা দুইজন ব্যবসা করতে চাইছে এবং যেহেতু এখানে কোনো চুক্তি সুনির্দিষ্ট মেয়াদ নাই, তার মানে এটা যে কোনো সময় বাতিল করা যায়। তাই এক্ষেত্রে আদালত ওয়াইরে ওই চুক্তিতে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে না। কারণ আদালত যদি বাধ্য করেও তারপরেও কিন্তু সে সরে যেতে পারবে, তাহলে আদালতের ডিক্রিটার কোনো কার্যকারিতা কেন। এই যে দেখেন, এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা অনুসারে যে চুক্তি তার প্রকৃতির কারণে অবসানযোগ্য বা প্রত্যাহারযোগ্য এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। বিবাদী যদি চুক্তি অবসান করে দেয়, দেখছেন, বিবাদী যদি কি করে দেয়, চুক্তি অবসান করে দেয়, সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করে ডিক্রিটি অকার্যকর হয়ে যাবে। যেহেতু চুক্তিটিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না, সেতে এমন চুক্তি যে কোনো পক্ষ কর্তৃক যে কোনো সময় কি অবসান যোগ্য। ওয়াই যেরকম অবসান করছে, এক্স সেরকম কি অবসান করতে পারে। এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, কারণ এমনটি করা হলে ক বা খ যে কোনো মুহূর্তে উক্ত চুক্তি অবসান করে দিতে পারে এবং সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রিটা অকার্যকর হয়ে যেতে
পারে। সুতরাং এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। এইভাবে লিখবেন। এখন আপনার যে আইনগত পর্যালোচনা মুখস্থ লিখতে হবে, যদি আপনি মুখস্থ লেখেন আপনি বোকা। আমি যদি বুঝতে পারি যে এটা 21-এ পড়ে, তাহলে 21-এর ব্যাখ্যা দিয়ে আমার মতো করে লিখে দিব। আর সিদ্ধান্ত তো বিচার্য ঘটনার বর্ণনা বিচার্য বিষয় যেরকম ছোট হয়, সিদ্ধান্ত কি হয়, ছোট হয়। সিদ্ধান্ত সুতরাং দিয়ে বলবেন, সুতরাং অমুকের প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কি বলবৎযোগ্য। বুঝছেন ভাই? আর যদি আপনি আরো ভালো করতে চান, ভালোর তো কোনো শেষ নাই, তাহলে 21-এর সাবসেকশন কত আছে সেটাও বলবেন, যে 21-এর সাবসেকশন অমুক জায়গায় এই জিনিস আছে। বাট এটা নট নেসেসারি। হয়তোবা সাবসেকশন আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে দিলে হাফ বেশি পাইতে পারেন, কিন্তু আমার হাফের জন্য তো সবগুলাই ফেলানো যাবে না। বুঝছেন? দেখেন, আমরা চতে আসি। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় এসেছে বহুবার। কালিমুল্লাহ স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণ ও ভ্রাতাগণের সন্তানদেরকে নির্দিষ্ট সম্পত্তি পত্তন দেন। কালিমুল্লাহ দেশে স্বাভাবিক স্নেহ ভালোবাসার কি বশবর্তী হয়ে কারে দিছে? ভ্রাতা, ভাইরে। আর ভাইয়ের সন্তানদের, ভাইয়ের সন্তানদের কি দেন? পত্তন দেন। এবং পরবর্তীতে একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হন। আগে দিছে পত্তন। পত্তন যদি বলেন স্যার পত্তন কি? পত্তন দান ধরে নেন, অন টাইপ অফ গিফট। তারে যেটা আগে দান করছে সেটা আবার পরে বিক্রয়ের জন্য কি করছে? চুক্তিবদ্ধ হয়েছে। কালিমুল্লাহ এই চুক্তি সুনির্দিষ্ট কাজে সম্পাদন করতে পারেন কি? দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখে সংক্ষেপে আলোচনা করুন। এখানে বুঝতে হবে আর কি, যে সম্পত্তি আগে দান পত্তন করছে, পরে সেটা কি করছে? চুক্তিবদ্ধ হয়েছে। এখন প্রশ্নে কখনো আপনারে বিস্তারিত বলে না, এ জায়গা কিছু লাইন উজ্জ থাকে। উজ্জ বুঝেন? মানে নিজে বুঝে নিতে হবে কিভাবে। এই জায়গায় তো যার সাথে বিক্রয়, আগন্তুকের সাথে চুক্তিবদ্ধ করছে, চুক্তিবদ্ধ হয়েছে বিক্রয়ের জন্য। এখন আগন্তুক বলছে যে তোমার জমি আমি কিনবো না, তোমার জমি আমি কিনবো না। এখন তাহলে কালিমুল্লাহ মামলা করবে কার বিরুদ্ধে? আগন্তুকের বিরুদ্ধে। এবং তারে দিয়ে কিনতে মানে চুক্তির কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে কিনা, এই হলো প্রশ্ন। বুঝছেন? এখন বলেন তো পারবে কিনা? আচ্ছা, জানা টানার বিষয় হলো পরে। জানার ওই ব্যাপারটা হলো যে 27 ধারা। জানার যে বিষয়টা, এটা কোথাও সে জানা জানা আছে কিনা, সে জানিয়েই তো বলছে যে আমি কিনবো না। এই জায়গা তো যে কিনবে সেই তো বলতেছে আমি কিনবো না। বুঝেন নাই? সে যদি কিনতো তাহলে তো সমস্যা, তাহলে তাহলে মামলা করতো কারা? এরা, এই যে ভ্রাতারা যারে পত্তন দিছে, তারা ফ্যাক্ট বুঝতে হবে আগে। তার কাছে আমি বিক্রি করব, সেই তো আগন্তুক বুঝতে পারছে যে এই জমি তাকে একজন দান করছে, সে বলছে আমি কিনবো না। এখন তাহলে মামলা করতেছে কি? কালিমুল্লাহ। তারে কি কিনতে বাধ্য করতে পারবে কেন? আমরা 24-এর বি পড়ছি, 24-এর ঘতে যে যদি যদি কোনো যদি সে এই ধরনের সম্পত্তি বিলি বন্দোবস্ত করে থাকে কোন প্রকার মূল্যের বিনিময় ছাড়া, মূল্যের বিনিময় ছাড়া, তাহলে তার পক্ষে আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। তাহলে এই যে আগন্তুকের কাছে বিক্রি করার আগে সে বিলি বন্দোবস্ত করছে কার কাছে? ওই ভ্রাতাদের সন্তানদের কাছে, মূল্যের বিনিময় ছাড়া। মূল্যের বিনিময় তখন এখানে আদালত ওই আগন্তুকরে বাধ্য করতে পারবে না। বুঝছেন? তো এই কথাটা যে শুধু 24-এর ঘতে বলেছে তা না, এই কথাটা 25 ধারায় বলছে। 24-এর ঘ আর 25 একই। বুঝছেন? তাহলে এখানে আপনি 24-এর ঘর রেফারেন্সও আনতে পারেন, আবার 25-এর রেফারেন্সও আনতে পারেন। এই যে, তাহলে বলেন তো দেখি, এই খোকন বিশ্বাস না আপনি? খোকন বিশ্বাস বলেন যে এটার ঘটনার বর্ণনা কতটুকু হবে বলেন? এই প্রশ্নটা ঘটনার বর্ণনা কতটুকু লিখতে হবে বলেন, তাহলে বুঝতেন। হ্যাঁ, চুক্তিবদ্ধ হন পর্যন্ত, এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। তাহলে বিচার্য বিষয় কি হবে?
চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে কিনা তা আলোচনা করতে হবে, বিচার্য বিষয় নাকি? ধন্যবাদ। এখন তাহলে আমরা আইনগত পর্যালোচনায় চলে এসে আইনগত পর্যালোচনা দেখেন উদ্ধৃতাংশে দেখেন আলোচ্য ঘটনায় কে স্বাভাবিক এবং ভালোবাসার বশবর্তী হয়ে তার ভাইদের ও ভাইদের সন্তানদের মধ্যে নির্দিষ্ট সম্পত্তি বিলি ব্যবস্থা করে দেয় নাকি? বিলি ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে সেই একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করবার জন্য কি হয়? চুক্তিবদ্ধ হয়। কে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে না, কারণ এজন্য পূর্বের বিলি ব্যবস্থা বাতিল করে দিতে হয় এবং এভাবে এর অধীনে দাবিদার ব্যক্তিদের স্বার্থ কি হতে পারে? ক্ষতিগ্রস্ত হতে পারে। দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর ধারা 24-এর ঘ অনুসারে যে ব্যক্তি চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু যদিও তা কোনো মূল্যবান প্রতিযান ভিত্তিক নয় বিলি বন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল, এবং ধারা 25 অনুযায়ী বিক্রয় ব্যয় যারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত করা হয়ে থাকলে সে চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন করা যাবে না। আপনি যদি 24-25 আলাদা আলাদা ব্যাখ্যা করতে না চান, আপনি 24 এইভাবে লিখে দেবেন 24-এর ঘ এবং 25 ধারা অনুসারে। 24-এর ঘ এবং কি 25 ধারা অনুসারে, শুধু 24 লিখলেও সমস্যা নাই। তাই কে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে না। সুতরাং কে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে না। বুঝতে পারছেন? হ্যাঁ, 24 ঘ মনে না থাকলে 25 দিলেও হবে। আচ্ছা, আমরা এর পরেরটায় চলে এসেছি 6 নাম্বার প্রশ্ন। কে কালিমুল্লাহ লিমনের নিকট নির্দিষ্ট জমি 50,000 টাকায় বিক্রয় করার জন্য চুক্তি করলো। মানে এটা কিন্তু বায়না চুক্তি। কালিমুল্লাহ কার কাছে বিক্রি করতে চাইছে? লিমনের কাছে একটা জমি। কত টাকা? 50,000। এটা কিন্তু বিক্রি করে ফেলছে না, কেবল কি হয়েছে? বায়না চুক্তি। পরবর্তীতে কালিমুল্লাহ 60,000 টাকার বিনিময়ে ওই জমি মামুনকে প্রদান করলে, মানে মামুনকে বিক্রি করে ফেলছে। ঘটনা কিন্তু দুইটা। লিমনের সাথে হলো বায়না চুক্তি করছে কত টাকায়? 50,000। আর মামুনের কাছে বিক্রি করে ফেলছে, মানে বায়না চুক্তি করে কাজ সম্পাদন হয়ে গেছে কয় টাকায়? 60,000। এই যে দেখেন, মামুন মূল চুক্তি সম্পর্কে অবগত ছিলেন, মামুন যায়নি শুনেই কিনছে। এক্ষেত্রে কি লিমন মামুনের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন পেতে পারে কিনা বলে? অবশ্যই পারে। কারণ এ জায়গা বলবে যে যেহেতু কালিমুল্লাহ বিক্রি করে ফেলছে মামুনের কাছে, এখন কালিমুল্লাহর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে কে? মামুন। লিমন যদি মামুনের বিরুদ্ধে লিমন কালিমুল্লাহর বিরুদ্ধে যেভাবে মামলা করতে পারতো, মামুনের বিরুদ্ধে মামলা করে তার কার্য সম্পাদনে বাধ্য করতে পারে। 27-এর খ। 27-এর ওই যে চুক্তির পরবর্তীতে যদি কোনো স্বার্থ সৃষ্টি হয় এবং স্বার্থের মাধ্যমে দাবিদার ব্যক্তির বিরুদ্ধে সে কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারবে। এই যে দেখেন, তাহলে আইনগত পর্যালোচনা যদি আমরা দেখি, উদ্ধৃত অংশে লিমন মামুনের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেন। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 27 ধারা অনুসারে চুক্তির যে কোনো পক্ষের মাধ্যমে দাবিদার ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করা যায় যদি ওই ব্যক্তি প্রমাণ করতে পারে যে চুক্তির বিষয়ে না জেনে উপযুক্ত মূল্যে সরল বিশ্বাসের সম্পত্তিটি ক্রয় করেছে, সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করা যাবে না। মানে ওই লোক যদি দ্বিতীয় ব্যক্তি যে কিনছে সে যদি বলে যে আমি তো কিছু জানতাম না, আমি সরল বিশ্বাসে কিনছি, তাইলে বাধ্য করা যেত না। কিন্তু যদি সে জেনে শুনে কিনে তাহলে বাধ্য করা হবে। সিদ্ধান্ত। সুতরাং এল এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন পেতে পারে। বুঝেন কিনা? তাহলে এটার আলোচনা কত ধরা হবে? 27-এর খ। 27-এর সেম প্রশ্নের উত্তর কিন্তু আলাদা হয়ে যেত যদি থাকতো যে মামুন প্রথম চুক্তির বিষয়ে কোনো কিছু অবগত ছিল না। অবগত, কারণ আপনারা তো শিখে যাবেন মানে একভাবে অবগত ছিল কি ছিল নাই তা মাথায় নাই, আইসে এই প্রশ্ন উত্তর লিখে দিয়ে আসছেন, কিন্তু ওই জায়গায় যে সূক্ষ্ম পার্থক্য দিয়ে দেবে, একটা অবগত ছিল আর একটা অবগত ছিল না, তাহলে উত্তর কিন্তু দুই ভাবে হয়ে যাবে। বলেন। প্রথম যে মালিক ছিল তার বিরুদ্ধে
ক্ষতিপূরণ কেন বলতেছেন? এটা ক্ষতিপূরণ না। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি ক্ষতিপূরণ না, আমি ওই ওই দুজনের কাছেই চাইবো, ওর কাছেও চাইবো এর কাছেও চাইবো। ক্ষতিপূরণের ব্যাপার হলো পরে, আগে আমরা এই জায়গা 12 ধারায় যে চুক্তি করছে এই যদি ব্যাপার আছে যে পার্টি ছিল তার কিছু দাবি করতে পারবে, পরবর্তীতে যে কাছে তার কিছু সে দাবি করতে পারবে। তো ঘটনা তো স্থায়ী করা আছে, মানে ও যদি জানিয়ে দেয় জামিন দিলে এক হয়, আর না জানিয়ে আর জি এটা তো আর একটা এই চুক্তি জানেন, ধন্যবাদ। এবং এই সবকিছু আছে কত ধারায়? 27 খ, 27 কিসে ভাই? বুঝি নাই কিসে, কোথাও খুঁজে পান নাই তাই? এই যে আপনারে আমি 27-এর খ বের করে দিচ্ছি। 11 নম্বর পেজের ওই যে 28 ধারার পরে যে সমস্যাটা কালকে পড়ছি, আইনগত পর্যালোচনার মধ্যে আসেন। ওই যে কালকে যেটা পড়ছি 8 লাখ টাকা আর পরে 10 লাখ 12 লাখ টাকায় পান নাই? 11 নম্বর পেজে আসেন, 11 নম্বর পেজের মাঝে আইনগত পর্যালোচনা। হ্যাঁ ওই হ্যাঁ এই দেখেন 27 ক্ষয় বলা আছে, 27। আচ্ছা আমরা মুসাবেদায় চলে আসি, এই চুক্তি বাস্তবায়নের মুসাবেদা কিভাবে লিখতে হয়। তো মুসাবিদা অ্যাকচুয়ালি এর আগে যা পড়ছে হুবহু সেরকমই, আগে ছিল 8 আর 9 ধারা, এখন হবে 12 ধারা। তো এখানে একটা ভুল আছে দেখেন, আদালত বিজ্ঞ সহকারী জজ আদালত চট্টগ্রাম, ঠিক আছে। আর বর্তমান প্রেক্ষাপটে যদি লিখতে চান তাহলে লিখবো সিভিল জজ। দেওয়ানি মামলা নাম 15/2018, যেখানে 15 কাটে, যেখানে ডট ডট থাকবে, কারণ ধন্যবাদ। আপনি কিভাবে ধরবেন একটা ভ্যালিড কোশ্চেন যে আমি কি সহকারী জজ দিলাম একভাবে, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জজ কেমনে ধরবো? মামলার মূল্যমান যত সেরকম। 15 লাখ টাকা পর্যন্ত বর্তমানে হইলে সিভিল জজ, 15 লাখ টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত হলে সিনিয়র সিভিল জজ, এর বেশি হলে যুগ্ম জজ। এখন এই যে জায়গায় মামলাটার মূল্যমান দেখেন, এই যে তা 4 লাখ টাকা, তাহলে 4 লাখ টাকা হবে কি সিভিল জজ, বুঝছেন? এই মামলার মূল্যমান যদি 15 লাখ 1 টাকা হতো তাহলে যেত কোথায়? সিনিয়র সিভিল জজ। বোঝা গেছে? এখন আমি বুঝলাম না, মুখস্থ করলাম, তাই তার দিলাম 50 লাখ আর এই জায়গায় লাগলাম সহকারী জজ, হবে না। এটা আমার বুঝতে হবে, সবকিছুর একটা যৌক্তিক কারণ আছে। তো এই জায়গা ভুল আছে দেখেন, দেওয়ানি মকদ্দমা নাম 15/2018, এটা হবে না, হবে কি ডট ডট হবে। এই জায়গার নাম্বারটা কে বসাবে? আদালত। জি, করা হলো বাদী, কর জায়গা আরো অনেক কিছু আপনি লিখতে পারেন, 14 গোষ্ঠীর ঠিকানা দিতে পারেন, সমস্যা নাই। নাম খ হলো কি বিবাদী, বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা মতে চুক্তি প্রবলের মকদ্দমা, বুঝছেন? চুক্তি প্রবলের মকদ্দমা। এখন বাদী পক্ষের বিনীতি নিবেদন, এই এই কথা, বাদী একজন সহজ সরল আইন মান্যকারী নাগরিক, পক্ষান্তরে বিবাদী একজন এই ধনলোভী হারমাত প্রকৃতির লোক, এই দাদা। হ্যাঁ, এখন আপনি এ জায়গায় আপনার মতো করে অনেক কাহিনী দিতে পারেন, জমি বেচাই না করতে পারেন, দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র হইতে পারেন। এভাবে বলতে পারেন যে বাদী অমুক তারিখ বিবাদীর সাথে একটা চুক্তি করে যে বিবাদী বাদীরে দুষ্প্রাপ্য প্রকৃতির 10টা চীনামাটির কার্যকর্য খচিত পাত্র দিবে, এবং ওই বায়না চুক্তিতে লেখা থাকে যে এই 10টার দাম এত টাকা, এবং তাৎক্ষণিকভাবে সে এত টাকা প্রদানও করে, আর বাকি টাকা দিলে মূল চুক্তি কার্য সম্পাদন করা হবে। কিন্তু পরবর্তীতে বাদী যখন টাকা নিয়ে বিবাদীর কাছে গেছে, বিবাদী বললো যে আমি আর এটা বিক্রি করবো না। তারপর থেকে মামলার কারণ উদ্ভব হয়েছে, এবং 1 বছরের মধ্যে আমি মামলা দায়ের করছি, তাই মামলা তামা দিতে পারি তো না। আর আমার মূল যে চুক্তি, এই চুক্তির মূল্যমান ছিল 4 লাখ টাকা, এই কারণে এটা এই আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে। তাই উপরোক্ত কারণ সমূহ বিবেচনা করে, যেহেতু দুষ্প্রাপ্য প্রকৃতির পাত্র হচ্ছে মানে আপনার দুষ্প্রাপ্য প্রকৃতির ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, তাহলে এইগুলা যদি বাদীর কাছে বিক্রি না করে তাহলে বাদীর অপরণীয় ক্ষতি হয়ে যাবে, এবং এই ক্ষতি অর্থ দ্বারা নির্ণয়যোগ্য না। এছাড়া বাদী আরো যে প্রতিকার পেতে পারে সেগুলো দিতে কি হয়, মর্জি, এই তো কথা। তারপরে আপনি সত্যপাঠ দিয়ে দিবেন। আর যদি স্থাবর সম্পত্তি রিলেটেড বলেন যে অমুক জমি বিক্রি করতে চাইছিল, রায়না চুক্তি করছি, এই জায়গা এত টাকা দিছি, এরপরে দিচ্ছে না, একই কথা, শুধু স্থাবর সম্পত্তি হলে সাথে একটা কি দিয়ে দেবেন, তফসিল। এবং মামলার মূল্যমান এত টাকা, এই কারণে এই জায়গা
করছি, কারণ উদ্ভব হয়েছিল এত তারিখে এবং এত তারিখের মধ্যেই এই আদালতে দায়ের। তো এগুলো আসলে মুখস্থর বিষয় না, এগুলো আপনি জাস্ট বারবার পড়বেন, তারপর ধারণা দিয়ে লিখতে হবে। লেখা ঠিক দেখেন, একটু পড়ি। মুসাবিদা অ্যাকচুয়ালি আপনারা নাম শুনে দূরে চলে যান যে মুসাবিদা 10 মাইল দূর দিয়ে চলে, কিন্তু মুসাবিদা লেখা সবচেয়ে সহজ। দেখেন, বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, দেখছেন, এবং আইনের প্রতি কি শ্রদ্ধাশীল বটে। অন্যদিকে, হ্যাঁ বন্ধ করে দেন। অন্যদিকে বিবাদী একজন, দেখেন, অন্যদিকে বিবাদী এলাকায় একজন প্রভাবশালী দখলবাজ, ভূমিদস্যু এবং আইন অমান্যকারী লোক। বিবাদী খ গত এত তারিখ এত সালের 1 ডিসেম্বর 4 লাখ টাকা মূল্যে এক খণ্ড জমি বিক্রয়ের জন্য ক্রয়ের সাথে কি হয়, চুক্তিবদ্ধ হয়। ওই দিনই বিবাদী বাদীর নিকট থেকে বায়না বাবদ 3,25,000 টাকা কি করে গ্রহণ করে এবং বাদীর অনুকূলে একটি বায়না দলিল সম্পাদন করে দেয়। বায়না চুক্তিতে শর্ত আরোপ করা হয় যে পরবর্তীতে 2 বছরের মধ্যে চুক্তির বাকি মূল্য বিবাদীর নিকট হইতে গ্রহণ করে বাদীর নিকট হইতে গ্রহণ করে ক্রয়ের বরাবরে একখানা কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। এখন অনেকে বলবে স্যার কবলা দলিল কি? কবলা দলিল মানে বিক্রি দলিল, বিক্রয় দলিল, বুঝছেন? দেখেন, বাদী ক যথাসময়ে অবশিষ্ট টাকা বিবাদী খকে প্রদান করে প্রতিষ্ঠিত কবলা দলিল সম্পাদন রেজিস্ট্রি করে দিতে কি করে, অনুরোধ জানায়। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করা হলো খ মানে বিবাদী খ নানা প্রকার তাল বাহানা করে কালক্ষেপণ করেছে এবং গত এত তারিখে কবলা দলিল করে দিতে কি জানাইছে, আমি আর তোমার কাছে করবো না। প্রথমে এলো অস্বীকার করছে, পরে বলছে যে আর বিক্রি করবো না। 11/7/2021 তারিখে যেদিন হইতে কবলা দলিল সম্পাদনের অস্বীকৃতি জানিয়েছে সেই দিন হতে মকদ্দমার তামাদি মেয়াদ কি হয়েছে, উদ্ভব হয়েছে। এখন আপনার প্রশ্নের ভিতর লেখা হলো 21 সাল আর মামলা করছি 18 সালে, এটা ভুল আছে না ভাই? ভুল আছে। তো এইগুলা ভুল থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আপনার সাজাই নিতে হবে। তো মামলার কারণ যদি উদ্ভব হয় 21 সালে, তাহলে এই জায়গায় 18 হবে না, কত, 21, বুঝছেন? এগুলো ভুল করেন না, এগুলা একটু ভুল থাকতে পারে, আপনি আপনার মতো করে বসাই নিবেন। কারণ আমার তো কারণ উদ্ভব হয়েছে আগে, মামলা করছি পরে। এখন কারণ উদ্ভব যদি 21 হয়, মামলা তো 18-তে হয় না, মামলা হবে কত, 21-এ। দেখেন, তো তামাদি সময়কালের মধ্যেই বাদী মকদ্দমাটি আদালতে দায়ের করেছে। আদালত মকদ্দমাটি শুনতে এবং বিচার করতে এখতিয়ার সম্পন্ন। বাদী মকদ্দমার দায়দাদ মূল্য অনুযায়ী প্রয়োজনীয় কর্তৃক প্রদান পূর্বক এবং প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করেছে। বিবাদী যদি বায়না চুক্তি অনুযায়ী একখানা কবলা দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি না করে এবং বাদীকে উক্ত সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাদীর অপূরণীয় কি হবে, ক্ষতি হবে এবং অর্থের মাধ্যমে উক্ত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। এক্ষেত্রে চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎ করার আদেশ দিয়ে দলিল সম্পাদনের আদেশ বাদীর জন্য পর্যাপ্ত প্রতিকার হতে পারে। তারপর দেখেন, অতএব আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাদি বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে তফসিল বর্ণিত সম্পত্তির বিষয়ে বাদী এবং বিবাদীর মধ্যে বিদ্যমান বায়না চুক্তিটি সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ দিতে, বিবাদীকে বায়না চুক্তি অনুযায়ী একটি কবলা দলিল সম্পাদন রেজিস্ট্রি করে দেওয়ার কি আদেশ দিতে, তফসিল বর্ণিত সম্পত্তির দখল বাদীকে প্রদানের আদেশ দিতে, বাদীর অনুকূলে বিবাদীকে মকদ্দমার ব্যয় প্রদানের কি আদেশ দিতে এবং আদালতের বিবেচনা মতো অন্যান্য প্রতিকার যা বাদী আইনগত ন্যায় বিচার পাওয়ার হকদার তা বাদীকে প্রদানের আদেশ দিতে কি হয়, মর্জি হয়। এখন আবার বলবেন স্যার এইগুলা কি ক খ গ ঘ আকারে না দিয়ে এমনি ঢালাও ভাবে দিলে হয় না? হয়, কোনো সমস্যা নাই। এবং আদালতের এমন আদেশে বাদীপক্ষ কি থাকবে, চিরকৃতজ্ঞ থাকবে। সত্যপাঠ দিছে, তফসিল দেয় নাই, তফসিল দিলে দিতে পারে, যেহেতু স্থাবর সম্পত্তি তফসিল দেওয়া উচিত, তফসিল দিয়ে দিবেন যে অমুক মৌজা এত নাম্বার হিসাবে। জি, এই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন ভাই বোনেরা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন মিলিয়ে? আমি একটু 3 নাম্বার প্রশ্নটা মিলাই দিই। 3 নাম্বার প্রশ্ন উপরে আসেন যে কোন টুকুর উত্তর আপনারা খুঁজে পাইছেন কিনা এই জায়গায়, ওই 8 নাম্বার, একেবারেই 7 নাম্বার পেজের মাঝামাঝিতে, 7 নাম্বার পেজের মাঝামাঝি পাইছেন? কোন চুক্তি সমূহ বলবৎ করা যায়, কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না? 12 আর 21। উদাহরণসহ সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। এটা কত, 12 আর 21। কি কি কারণে আইনসঙ্গত, কি কি কারণে চুক্তি আইনসঙ্গত বা বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারে, 22 ধারা। আবার
সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা ব্যাখ্যা করুন। কত ধারা? 22 ধারা। জুরিডিকশন অফ এ কোর্ট টু পাস এ ডিগ্রি ফর এ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট ইজ ডিসক্রিশনারি। কত ধারা? 22 ধারা। খ নাম্বার দেখেন, হোয়াট ইজ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি আছে আমাদের। বাদী তার মামলা যথাযথভাবে প্রমাণ করা সত্ত্বেও আদালত কখন একটি চুক্তি সুনির্দিষ্টভাবে পালনের আদেশ প্রদানে বিরত থাকতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধানের আলোকে আলোচনা করুন। 22 ধারা। বুঝছেন? আবার এই ধরনের ইংরেজিতেও আসে, when does a court refuse to pass a decree of a specific performance of a contract even if the plaintiff proves his case rightly। তাহলে 1/22 ধারার কিন্তু হরেক রকমের রূপ, বুঝতে পারছেন? ক নাম্বার দেখেন, কোন চুক্তি কার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় এবং কার বিরুদ্ধে যায় না। কত কত? 27 আর 28। 27 আর 28। আর প্রশ্ন প্রবলেমেটিক গুলা তো এই যে সবই আমরা সলভ করছি। তো স্যার হ্যাঁ বলেন। স্যার কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার বলেন। তোমার নাম্বার এটা কি আমরা লিখবো নাকি এই জায়গাটা ফাঁকাই রাখবো? দেওয়ানি মামলা নাম্বার ওটা? জি স্যার। ওটা যেহেতু আমরা নতুন মামলা করবো, এটা ফাঁকা থাকবে। এই জায়গায় ভুলে নাম্বার দেওয়া হয়ে গেছে। যখন কোনো মামলা আপনি আরজি লিখতেছেন, আরজিতে নাম্বার থাকবে না, আরজির নাম্বারটা ওই এই আজকে তো গরমে তো বেশি না, বসেন চলে আসবে না। কম্পিউটার আছে হ্যাঁ অদিতি শুনেন, নতুন যে আরজিতে কখনো মামলা নাম্বার দিতে হয় না, লিখিত জবাবে মামলা নাম্বার হবে, আরজিতে মামলা নাম্বার দিতে হবে না। এছাড়া আরজি খারিজের দরখাস্ত বলেন, আরজি সংশোধন, অস্থায়ী নিষেধাজ্ঞা, এগুলোতে আবার কোনো নাম্বার হবে। আর একটা নাম্বার হবে না হলো, আমরা যখন ওই যে দেওয়ানি কার্যবিধি পড়বো, একবার পড়ে আসছে, আবার আপনি পাবেন সামনে মিস কেস বলে স্থায়ী মামলা। যখন কোনো মামলা খারিজ হয়ে যায়, যখন কোনো মামলা একতরফা ডিক্রি হয়ে যায়, তখন ওই খারিজ রদের আবেদন করতে হয় যে দরখাস্তের মাধ্যমে, এটা বলে মিস কেস। তো মিস কেসেও কোনো দরখাস্ত, মানে মিস কেসের ওটাও কোনো নাম্বার থাকবে না, ওটা ফেলাবে কে? আদালত। তাহলে আমার মনে রাখবো, আপাতত এটা মনে রাখেন যে মূল যে আরজিতে কোনো নাম্বার হবে না, আর স্থানীয় মামলায় কোনো দরকার নাম্বার হবে না। এখন কথা হলো যে আপনারা অনেকে কনফিউজ যে স্থানীয় মামলা কোন কোনগুলো। স্যার, স্থানীয় মামলা আপাতত মনে রাখবেন, আরজি খারিজ রদের যে দরখাস্ত 9-4, 9-9, একতরফা ডিক্রি রদের যে দরখাস্ত 9-13, এগুলা হলো স্থানীয় মামলা। আবার 22 ধারায় মামলা স্থানান্তরের যে দরখাস্ত স্থানীয় মামলা, 24 ধারায় মামলা স্থানান্তর বা প্রত্যাহারের যে দরখাস্ত স্থানীয় মামলা। তাহলে কয়টা পেলাম? 5টা। আর আছে হলো যখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়, অস্থায়ী নিষেধাজ্ঞা যদি কেউ অমান্য করে, ভায়োলেট করে, তখন তার বিরুদ্ধে মিস ভায়োলেশন কেস করি। মিস ভায়োলেশন কেসও একটা স্থানীয় মামলা। তাহলে আপনি যদি এই 6টা মনে রাখেন, এইগুলাই হলো কি স্থানীয় মামলা। তাহলে 9-4, 9-9, 9-13, 22 ধারা, 24 ধারা, 39-2-3, এই দরখাস্ত গুলো হলো স্থানীয় মামলা। আর আরজি যেটা, আরজিতে নাম্বার দেওয়া লাগবে না, স্থানীয় মামলায় নাম্বার দেওয়া লাগবে না। আর এইগুলা ছাড়া বাদ বাকি যা আছে সবকিছুতে কি হবে? নাম্বার হবে। জি, আর কোনো প্রশ্ন আছে? স্যার আরেকবার বলবেন স্যার, কোনটা কোনটা বললেন স্যার? 6টা। রেকর্ডিং শুনে নিয়েন। একবার বলছি জোরে, ঠিক আছে, আপনারা শুনেন নাই, আর একবার শোনার জন্য রেকর্ডিং আছে, শুনেন। আবারও বলি, তারপরে বলতেছেন আরজি খারিজ রদ আর একতরফা ডিক্রি রদ। আরজি খারিজ রদের আবেদন করে নয়াদেশের, আরজি খারিজ না, মামলা খারিজ রদের দরখাস্ত 9-4, 9-9, আর একতরফা ডিক্রি রদের দরখাস্ত করে 9-13, এই 3টা স্থানীয় মামলা। 22 ধারায় মামলা স্থানান্তর স্থানীয় মামলা, 24 ধারায় মামলা স্থানান্তর স্থানীয় মামলা, 39-2-3 অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ভঙ্গ করলে মিস ভায়োলেশন কেস করলে এটা স্থানীয় মামলা। এই 6টা হলো স্থানীয় মামলা। এই ধরনের দরখাস্তে কোনো নাম্বার দেওয়া লাগবে না। আর হলো এই যে আমরা মূল মামলা করতেছি আরজিতে কোনো নাম্বার দেওয়া লাগবে না। গতদিন আমরা হয়তো এখানে একজন প্রশ্ন করছিলেন রুপি, উনি বলছেন স্যার
আমি কোন দরখাস্তে নাম্বার বসবো আর কোন দরখাস্তে নাম্বার বসবে না, এটা আমি বুঝবো কিভাবে? এই যে আমি বোঝার সহজ তরিকা বলে দিলাম যে আর জিতে নাম্বার বসবে না, আর এই যে 6টা স্থায়ী মামলার কথা বললাম এগুলাতে কোনো নাম্বার বসবে না। এছাড়া আপনি কমিশন নিয়োগের আবেদন করেন, আরজি সংশোধনের আবেদন করেন, লিখিত জবাব সংশোধনের আবেদন করেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন, রায়ের পূর্বে আটকের আবেদন করেন, রায়ের পূর্বে ক্রোকের আবেদন করেন, রিসিভার নিয়োগের আবেদন করেন, এই সবগুলা কি মামলার নাম্বার বসবে, মামলার নাম্বার বসবে। জি জি আমরা 4 নম্বর প্রশ্নটা, হ্যাঁ বলেন। স্যার 23 আর 27 সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল পার্থক্য কি 1 বছর আর বহু বছর? 23 আর 27 এক বছর আর বহু বছর, তাই? হ্যাঁ সেটাই নাকি, মানে যাদের বিরুদ্ধে করা যায় আর যার বিরুদ্ধে করা যায়? না, আপনি ক্লাস করেন নাই। স্বামী স্ত্রী এক বছর, একটা হলো স্বামী আর একটা হলো স্ত্রী। 23-এ বলছে যে কার কার পক্ষে দেওয়া যায়, আর 27-এ বলছে যে কার কার বিরুদ্ধে দেওয়া যায়। একটা হলো পক্ষে আর একটা হলো বিরুদ্ধে। আপনি এইভাবে বলতে পারেন যে কার কার পক্ষে দেওয়া যায় মানেই তমুকের বিরুদ্ধে যাচ্ছে, বুঝেন কিনা? 23-এ বলছে যে স্যার বুঝছি স্যার। কার কার পক্ষে দেওয়া যায়, এটা হলো 23, আর কার কার বিরুদ্ধে দেওয়া যায়, তাহলে 23 হলো বাদীর ক্ষেত্রে আর 27 হলো কি বিবাদীর ক্ষেত্রে। তাহলে 24 আর 28 স্যার একটু বলে দেন স্যার একটু প্লিজ। 24 আর 28 তো একই। ওই যে যদি আপনি এটারে ভাবেন যে কার কার পক্ষে দেওয়া যায় না, পক্ষে দেওয়া যায় না মানে কি ওর বিরুদ্ধেও দেওয়া যায় না। বাদীর পক্ষে দেওয়া যায় না মানে বিবাদীর বিপক্ষে দেওয়া যায় না। আর আপনি একটু লেখাটা একটু ওই 39/7 এইগুলো বাদ দিয়েন রাজীব সাহেব। তাড়াতাড়ি করছি তো ওই জন্য আগে। ঠিক আছে স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাড়াতাড়ি করলেও তো শিক্ষকও তাড়াতাড়ি মার্কস দিবে আপনাকে। ওটা কখনো করি না, ওটা আর করবো না স্যার ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমরা 4 নম্বর প্রশ্নে আসি। A specific relief cannot be granted for the mere purpose of enforcing a penal law. A specific relief মানে কি? সুনির্দিষ্ট প্রতিকার। cannot be granted মানে মঞ্জুর করা যাবে না for the mere purpose of enforcing a penal law, দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য। মানে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যাবে না। এই কথাটার অর্থ কি? এটা ব্যাখ্যা আসতে পারে। এটা হলো এরকম যে সুনির্দিষ্ট প্রতিকার কি প্রতিকার দেয় বলেন তো? দেওয়ানি মামলায় দেয়। দেওয়ানি মামলা, একটা মামলায় যে যা চায় তারে তা দেওয়া হয়। দখল চাইলে দখল, চুক্তি চাইলে, কাজ সম্পাদন চুক্তি, নিষেধাজ্ঞা চাইলে নিষেধাজ্ঞা। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত জায়গা পড়ছি, কোনো কি দণ্ডের কথা আছে? কারাদণ্ড, অর্থদণ্ড এগুলো আছে? নাই। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন শুধু দেওয়ানি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, কোন শাস্তি কার্যকর করার ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন কি বলেন প্রযোজ্য না। এই যে দেখেন একটু পড়ি। Specific relief cannot be granted for the mere purpose of enforcing a penal law. একটি দেওয়ানি মামলায় 2 ধরনের প্রতিকার মঞ্জুর করা যায়, একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা কি সুনির্দিষ্ট প্রতিকার। তাই সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো এক ধরনের দেওয়ানি বা সিভিল আইন নাকি, এবং এই আইনের অধীন শুধুমাত্র দেওয়ানি প্রতিকারই মঞ্জুর করা যায়। কোনো দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ করা যায় না। এজন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর আন্ডারলাইন করবেন 7 ধারায় বলা হয়েছে যে স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দ্য মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল, অর্থাৎ দণ্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোনো প্রতিকার মঞ্জুর করবে না। উদাহরণস্বরূপ বলা যায়, দেখেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অত্র আইনের 5 ধারা অনুযায়ী একটি দেওয়ানি আদালত 5টি উপায়, মনে আছে? 5টি উপায় 8টি প্রতিকার মঞ্জুর করতে পারে। 5টা উপায় কয়টা? ওই যে আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম, 5টি উপায় 8টা। যেমন স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, দলিল সংশোধন, চুক্তি রদ, দলিল বাতিল, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ এবং নিষেধাজ্ঞা মঞ্জুর। যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি দেওয়ানি আইন, তাই এই আইনের অধীনে উপযুক্ত 8 প্রকার প্রতিকার ছাড়া অন্য কোনো প্রতিকার বা দণ্ডমূলক আইন কার্যকর করার কোনো কি নেই, সুযোগ নেই। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে specific relief cannot be granted for the mere purpose of enforcing a penal
ল অর্থাৎ দণ্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতীকের আইন কোনো প্রতিকার মঞ্জুর করবে না। আমরা পরের প্রশ্নে চলে এসেছি খ। দেখেন, চুক্তির আংশিক সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন বা আংশিক কার্য সম্পাদন। চুক্তির আংশিক সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন বা আংশিক কার্য সম্পাদন বলে স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট বলতে কি বুঝেন আলোচনা করুন। তো চুক্তির আংশিক কার্য সম্পাদন বিষয়টা আসলে কি এটা বুঝতে হবে। ধরেন আমি আরিফ সাহেব 10 বিঘা জমি কিনবে, বিক্রি করবে রহিম সাহেব, আব্দুর রহিম। তাহলে আরিফ সাহেব, এখন রহিম সাহেব যখন চুক্তি করতে তখন বলছে যে সে 10 বিঘার মালিক, কিন্তু যখন বিক্রি করবে দেখা গেল রহিম সাহেব 5 বিঘার মালিক আর 5 বিঘার মালিক। তাহলে রহিম সাহেব এই জায়গায় সর্বোচ্চ বিক্রি করতে পারবে কয় বিঘা? 5 বিঘা। আরিফ সাহেব যদি 5 বিঘাই কিনতে চাই, এটা বলে চুক্তির আংশিক কার্য সম্পাদন। রহিম কে জায়গা পুরোটা করতে পারতেছে? পুরোটা যদি করতে পারতো তাহলে হলো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর যখন পুরোটা করতে পারতেছে না তখন এটা হয়ে যাচ্ছে কি আংশিক কার্য সম্পাদন। বুঝেন কিনা? 100 বিঘা বিক্রি করতে চাইছিলাম, 98 বিঘা আমার দখলে আছে, 2 বিঘা আমি নাই। তাহলে আমি যদি 98 বিঘা বিক্রি করি এটা কি আংশিক কার্য সম্পাদন। তাহলে সহজ কথা আগে বুঝবেন যে যে বিষয় নিয়ে চুক্তি হয়েছে, কোন পক্ষ যদি চুক্তি সম্পূর্ণ অংশ প্রতিপালন করতে না পারে, যদি আংশিক করে তাহলে এটা কি বলে আংশিক কার্য সম্পাদন। ক্লিয়ার ভাই? আচ্ছা দেখেন, তাহলে আমরা একটু পড়ি চুক্তির আংশিক কার্য সম্পাদন। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত হয়ে গেছে, চুক্তিভুক্ত হবে, চুক্তি কি ভুক্ত। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোন পক্ষের মধ্যে কোন পক্ষ চুক্তির শর্তাবলী কি করে ভঙ্গ করে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের মোকদ্দমার প্রেক্ষিতে আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে সম্পূর্ণ কার্য সম্পাদন নির্দেশ দিতে না পারলেও ন্যায় বিচারের স্বার্থে চুক্তির আংশিক কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। একেই চুক্তির আংশিক কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট বলে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 14 থেকে 17 ধারা পর্যন্ত। কত থেকে কত? 14 থেকে 17 ধারা পর্যন্ত চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি 14 ধারা। 14 ধারা যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র, আন্ডারলাইন করেন। চুক্তির অসম্পাদিত অংশ কি বলেন? ক্ষুদ্র। যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র মানে শুনেন, একজন ব্যক্তি 100 বিঘা জমি বিক্রি করতে চাইছে। কত বিঘা? 100 বিঘা। বায়না চুক্তিও করছে, কিন্তু যখন ওই কিনতে যাবে দলিল হবে তখন দেখা গেল সে 98 বিঘার মালিক, 2 বিঘার মালিক সে না। এখন শুনে রাখেন, যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র মানে 100 বিঘার ক্ষেত্রে 98 বিঘার তুলনায় 2 বিঘা সামান্য না ভাই? সামান্য। তাহলে এই ক্ষেত্রে কি, যদি ক্রেতা না কিনতে চায়, ক্রেতা যদি বলে যে আমার তো দরকার 100 বিঘা, আমি 98 বিঘা কিনবো না, ক্রেতা যদি না কিনতে চায় তাহলে বিক্রেতা মামলা করতে পারবে। বুঝলেন কিনা? বিক্রেতা মামলা করলে আদালত ক্রেতারে বলবে যে তুমি 98 বিঘার দাম দাও, 100 বিঘার দাম দেওয়া লাগবে না, 2 বিঘা ক্ষতিপূরণ হিসেবে তোমারে দেও। চুক্তিতে তুমি 100 বিঘা কিনতে চাইছিলা, তো যেহেতু 98 বিঘা আছে তুমি 98 বিঘার দাম দাও, তাহলে ক্ষতিপূরণ দিচ্ছে কিন্তু বিক্রেতা। যদি বলেন কিভাবে বিক্রেতা, ওই যে সে 2 বিঘার দাম ছেড়ে দিচ্ছে, 2 বিঘার দাম কি ছেড়ে দিচ্ছে। আবার যদি এরকম হয়, এটা হলো ক্রেতার দিক থেকে বুঝাইলাম যে ক্রেতা কিনবে না, ক্রেতা যদি কিনতে না চায় তাহলে মামলা করবে কে? বিক্রেতা। ক্ষতিপূরণ দিবে কে? বিক্রেতা। বুঝেন কিনা? যদি বিক্রেতা না বেচতে চায়, বিক্রেতা বললো যে ভাই আমি তো 100 বিঘা বেচতে চাইছিলাম, 98 বিঘার মালিক যেহেতু আমি, তোমার কাছে আমি 98 বিঘা বিক্রি করব, তাহলে মামলা করবে কে? ক্রেতা। কে মামলা করবে? ক্রেতা। ক্রেতা মামলা করলে আদালত বলতে পারে যে তুমি যেহেতু অসম্পাদিত অংশ সামান্য, তাহলে তোমারে টাকা ও দেবে শুধুমাত্র কয় বিঘার? 98 বিঘা, 2 বিঘার টাকা দেবে না। তাহলে ক্ষতিপূরণ যে ক্ষেত্রে অসম্পাদিত অংশ সামান্য
সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ই মামলা করতে পারে এবং অলওয়েজ ক্ষতিপূরণ দিবে কে? বিক্রেতা। অলওয়েজ ক্ষতিপূরণ দিবে বিক্রেতা। বুঝেন কিনা? যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র, তাহলে এই ক্ষেত্রে যেই শর্ত পালন করতে অস্বীকার করবে অপরপক্ষ মামলা করতে পারে এবং এই ক্ষেত্রে সর্বদা ক্ষতিপূরণ দিবে বিক্রেতা। বুঝছেন? আচ্ছা, এই যে দেখেন, যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কাজ করতে অসমর্থ, কিন্তু অসম্পাদনযোগ্য অংশ সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক হইতে কি সামান্য এবং অর্থের মাধ্যমে ক্ষতিপূরণ যোগ্য, সেখানে আদালত যে কোনো পক্ষের মামলায়, এটা আন্ডারলাইন করেন, যে কোনো পক্ষের মামলা, যে কোনো পক্ষ মানে কি? মানে ক্রেতা অথবা কে? বিক্রেতা। যে কোনো পক্ষের মামলায় চুক্তির যতটুকু সম্পাদন করা যেতে পারে ততটুকু সুনির্দিষ্ট সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। ক্ষতিপূরণ সর্বদা দিবে কে বলেন তো? বিক্রেতা। আমরা একটা উদাহরণ করি, দেখেন তাহলে ভালো বুঝবেন। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে এবং আপনারা তো বুঝেন না, এই কারণে এই ধরনের প্রশ্ন সলভ করতে ভয় পান। যখন আপনি আইন পড়ে যাবেন তখন মনের মধ্যে আলাদা ফুরফুরে কাজ করবে, যে যা আসুক একটা ধরা যায় না বলেই তো এই যে ছাই ধরা শিখতেছেন, মাছ তো পিছলে যাবে, এখন ছাই দিয়েই তো মাছ রে ধরতে হবে। দেখেন উদাহরণ দেখেন, জাবেদ কাদেরের নিকট 10 বিঘা জমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। কয় বিঘা? 10 বিঘা। তাহলে দেখা বিক্রেতাকে জাবেদ, ক্রেতাকে কাদের। পরে অনুসন্ধানে দেখা যায় ওই 10 বিঘা জমির মধ্যে 1 বিঘা জমিতে জাবেদের কোনো সত্ত্ব নাই, বিক্রি করতে চাইছে 10 বিঘা, আছে কয় বিঘা? 1 বিঘা জমি জাবেদ চুক্তি মোতাবেক বিক্রি করতে অসমর্থ, এই অজুহাতে সে চুক্তি মোতাবেক কাজ সম্পাদনের দায়ী হতে অব্যাহতি পাবে না। এই অবস্থাতে জাবেদ তার সত্ত্ব দখলীয় 1 বিঘার জন্য বিক্রয় কবলা দলিল সম্পাদন এবং অবশিষ্ট 1 বিঘার জন্য ক্ষতিপূরণ দিতে কি থাকবে? বাধ্য থাকবে। যেহেতু সে 10 বিঘা বিক্রি করতে চাইছে, 9 বিঘার মালিক, 1 বিঘার মালিক সে না, তাহলে সর্বদা ক্ষতিপূরণ দিবে কে? যে বিক্রেতা চাইছে সে। তাতে মামলা যদি বিক্রেতা করে অথবা ক্রেতা করুক, যেই করুক না কেন ক্ষতিপূরণ দিবে কে? বিক্রেতা। বুঝলেন ভাই? এবার দেখেন 15 ধারা। যেখানে চুক্তির অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ। অসম্পাদিত অংশ কি? উল্লেখযোগ্য। যদি বলে স্যার উল্লেখযোগ্য মানে কি? উল্লেখযোগ্য আমি এইভাবে বোঝাই, 100 বিঘার মধ্যে 50 বিঘার মালিক 50 বিঘার মালিক না, 60 বিঘার মালিক 40 বিঘার মালিক না, ইভেন 2 বিঘার মালিক 98 বিঘার মালিক না, এটাই উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য মানে সমান সমান হইতে পারে, কম বেশিও হতে পারে। বুঝলেন কিনা? আবার 70-30 হতে পারে। তাহলে বিক্রি করতে গেছিল কয় বিঘা? 100 বিঘা, মালিক ধরেন 50 বিঘার। এখন বিক্রেতা যদি না, এখন ক্রেতা যদি বলে যে আমি কিনবো না, আমার 50 বিঘা দিয়ে তবে না, আমার দরকার 100 বিঘা, এই যে ক্ষেত্রে অসম্পাদিত উল্লেখযোগ্য অংশ ক্রেতা যদি না কিনতে চায়, ক্রেতারে বাধ্য করা যাবে না। 14 ধারায় কিন্তু দুইজনেই মামলা করতে পারত, কিন্তু 15-তে ক্রেতা যদি বলে যে আমার লাগবে না, তাহলে ক্রেতারে কিনতে কি বিক্রেতা মামলা করে ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে। ক্লিয়ার? কিন্তু বিক্রেতা যদি বলে যে আমি বেচবো না, বিক্রেতা বললো যে আমি যেহেতু 100 বিঘা বিক্রি করতে চাইছি, 50 বিঘার মালিক যেহেতু আমি না, তাহলে তোমার কাছে আমি বেচবো না, তখন ক্রেতা আবার কিনতে চাই। ক্রেতা যদি কিনতে চায় তাহলে ক্রেতার 100 বিঘার দামই দেওয়া লাগবে। এ জায়গা বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। বুঝেন কিনা? অসম্পাদিত অংশ যদি উল্লেখযোগ্য অংশ হয়, ক্রেতা কিনতে না চাইলে তার বিরুদ্ধে কোনো প্রতিকার নাই, কিন্তু বিক্রেতা বেচতে না চাইলে ক্রেতা মামলা করে বলতে পারে যে আমি কিনতে চাই, 50 বিঘাই কিনতে চাই, তখন আদালত বলবে যে 50 বিঘা তুমি কিনতে পারো, কিন্তু বাকি 50 বিঘার জন্য বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। অর্থাৎ তুমি 50 বিঘা কিনলেও তোমার দাম দিতে হবে কয় বিঘা? 100 বিঘার। তাহলে 15 ধারায় ক্ষতিপূরণের কোনো পদ্ধতি নাই।
14 ধারায় ক্ষতিপূরণের পদ্ধতি ছিল দিত কে? বিক্রেতা। 15 ধারায় কেউ ক্ষতিপূরণ দিবে না। আর ক্রেতা যদি কিনতে না চায় তারে বাধ্য করা যাবে না, কিন্তু বিক্রেতা যদি বেচতে না চায় তার কাছ থেকে কিনতে বাধ্য করা যাবে, কিন্তু আদালত বলে দিবে এই জায়গায় বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। ধরেন ব্যাপারটা অনেকটা এরকম, 100 বিঘা জমি, দেখা গেল 2 বিঘার মালিক 98 বিঘার মালিক না। এখন ক্রেতা যদি 2 বিঘা কিনতে চায়, কয় বিঘার দাম দিতে হবে বলেন? 100 বিঘার 15 ধারা। এখন বলতে পারেন স্যার 100 বিঘার দাম কেন দেবো? তাই তুমি কিনো না, যেহেতু সে 98 বিঘার মালিক না, তাহলে তুমি কি কিনো না। বাট তুমি কিনতে চাও তাহলে ওই 100 বিঘার দামই দেওয়া লাগবে। অর্থাৎ 15 ধারায় ক্ষতিপূরণের কোনো কি নাই, পদ্ধতি, কোনো ব্যবস্থা নাই, কিন্তু 14 ধারায় ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে, সর্বদা দেয় কে? এই যে দেখেন, যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার অংশের সম্পূর্ণ কার্য সম্পাদনে অসমর্থ হয়, সম্পূর্ণ কার্য সম্পাদনে কি হয়? অসমর্থ হয়। এই বাবু নাও, আমি দাও ঠিক না, সম্পূর্ণ কার্য সম্পাদনে অসমর্থ হয় এবং সম্পূর্ণ অংশ এবং অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজের একটি কি অংশ? উল্লেখযোগ্য অংশ হয়, অথবা তার আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত কি না হয়, তবে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি ডিগ্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে তাহার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তির ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ দিতে পারবে। যদি বাদী পক্ষ আরো কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কার্যের ত্রুটির জন্য বা বিবাদী কর্তৃক চুক্তি ভঙ্গের দরুন সকল ক্ষতিপূরণের অধিকার পরিত্যাগ করে। এটা পড়ে বুঝবেন না, আমি উদাহরণে আসি তাহলে ভালো বুঝবেন। দেখেন উদাহরণে আসি, উদাহরণ জাবেদ 1 লক্ষ টাকায় ঢাকা শহরের একটি বাড়ি সংলগ্ন বাগান সহ কাদেরের নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। জাবেদ বলছে যে আমার একটা বাড়ি আছে আর একটা বাগান আছে, আমি বিক্রি করব 1 লক্ষ টাকায়। কার কাছে? কাদেরের কাছে। বাড়িটি ব্যবহারের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ এবং ওই বাড়িতে ঢোকার জন্য বাগানটা কি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় বাগানটি বিক্রয় করার জাবেদের আইনগত কোনো অধিকার নাই। দেখা গেল বাড়ির মালিক জাবেদ কিন্তু বাগানের মালিক সে না, তার মানে উল্লেখযোগ্য অংশ সে না। এই অবস্থায় জাবেদ কাদেরের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিগ্রি পেতে পারে না। কাদের যদি বলে যে বাগান যেহেতু নাই, তোমার বাড়ি আমি কিনে করবো কি, তারে কিনতে বাধ্য করা যাবে না। কিন্তু কাদের যদি সাব্যস্তকৃত 1 লক্ষ টাকা মূল্য প্রদান ইচ্ছুক হয়, কিন্তু কাদের যদি বলে আমার বাগান দরকার না, আমি বাড়ি চাই, তখন আদালত বলবে তুমি বাড়ি পাবা, বাট টাকা দিতে হবে কত? সম্পূর্ণ। এই দেখেন, কিন্তু কাদের যদি সাব্যস্তকৃত 1 লক্ষ টাকা মূল্য প্রদান ইচ্ছুক হয় এবং জাবেদের অবহেলা বা ত্রুটির কারণে ক্ষতিপূরণের দাবি কি করে? পরিত্যাগ করে এবং বাগান ছাড়াই বাড়ি গ্রহণ করতে কি হয়? সম্মত হয়, তবে কাদের জাবেদের বিরুদ্ধে বাড়ি তার বরাবর হস্তান্তরের জন্য ডিগ্রি পাওয়ার কি অধিকারী হবে। তাহলে আমার পার্থক্য হইলো, এই শোনেন, পার্থক্য হলো 14তে অসম্পাদিত অংশ সামান্য এবং বাদী ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে, ক্ষতিপূরণ দেবে সর্বদা কে? বিক্রেতা। আর 15তে অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ, ক্রেতা যদি কিনতে না চায় তাহলে বাধ্য করা যাবে না, আর বিক্রেতা বিক্রি করতে না চাইলে তারা বাধ্য করা যাবে, বাট ক্রেতাকে সম্পূর্ণ দামই দিতে হবে। 15 ধারায় ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নাই। বুঝছেন? তাহলে অসম্পাদিত অংশ ক্ষুদ্র কত? 14। অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ কত? 15। আমরা 16 ধারায় আসি। দেখেন ধারা 16 চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। দেখেন একটা চুক্তিতে যদি 2টা অংশ থাকে বা 3টা অংশ থাকে, যদি আদালত একটা অংশ বা 2টা অংশ কার্য সম্পাদন করতে নাও পারে, অন্যটার করার নির্দেশ দেওয়ার ক্ষমতা থাকবে, তবে একটা অংশ আর একটা অংশ থেকে পৃথক হইতে হবে। কিভাবে? 57 ধারার মতো। শুনেন, গায়িকা মমতাজ বলছে যে বৈশাখী টেলিভিশনে আমি আগামী 1 বছর গান গাইবো এবং এই সময় অন্য কোনো চ্যানেলে গান গাইবো
না, তাহলে এই চুক্তির অংশ দুইটা, এক বছরের গান গাইবো আর অন্য বছর গান গাইবো, মানে এক বছর গান গাইবো আর ওই সময় অন্য কোথাও গাইবো না। এখন গায়িকা মমতাজ যদি গাইতে না চায়, যে না 1 মাস পরে বললো যে আমি আর গান গাইবো না, তাহলে তারে গাইতে বাধ্য করা যাবে না, কিন্তু সে যাতে অন্য কোথাও না গায় এটার জন্য চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন করা যাবে। বুঝছেন? আবার এরকম হয় যে কালিমুল্লাহ আর খবির দুই ভাই, তারা কালিমুল্লাহ 1 বিঘা জমি বিক্রি করছে আরিফ সাহেবের কাছে, খবির বিক্রি করছে 1 বিঘা, বায়না চুক্তি হয়েছে। বায়না চুক্তি হওয়ার পর এখন আরিফ সাহেব যখন বলছে যে আমার দলিল করে দাও, কালিমুল্লাহ বলছে আমার জমি আমি বিক্রি করবো না। কেন করবো না? আমার তো বায়না চুক্তি হয়নি, আমি নাবালক ছিলাম। আরিফ সাহেব 12 ধারা মামলা করে দিছে এবং আদালত দেখলো যে কালিমুল্লাহ যখন আরিফ সাহেবের সাথে বায়না চুক্তি করছে তখন কালিমুল্লাহ আসলেই নাবালক ছিল। তাহলে আদালত কালিমুল্লাহর 1 খণ্ড বিক্রি করতে বাধ্য করতে পারবে না, কিন্তু খবিরের 1 খণ্ড বিক্রি করতে বাধ্য করতে পারবে। এটাই হলো চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। এই যে দেখেন, যখন চুক্তির একটি অংশ পৃথকভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির অন্য অংশ থেকে পৃথক এবং স্বাধীনভাবে কি অবস্থিত, এবং একই চুক্তির অন্য অংশের কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে করা যায় না, মানে এক অংশ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় আর এক অংশ কি যায় না বা আবশ্যক নয়, এমত অবস্থায় আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারবেন। উদাহরণ দেখেন, ক ও খ দুই ভাই তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত 2 কাঠা জমি বিক্রয়ের জন্য গ এর সাথে কি করে চুক্তি করে। পরবর্তীতে মূল দলিল সম্পাদনের সময় দেখা যায় বিক্রয় চুক্তি সম্পাদনের সময় খ কি ছিল? নাবালক ছিল। এক্ষেত্রে আদালত ক কে চুক্তির কার্য সম্পাদনে বাধ্য করতে পারলেও খ কে কার্য সম্পাদনের আদেশ দান হতে কি থাকবেন? বিরত থাকবেন। বুঝছেন? তাহলে চুক্তির অসম্পাদিত অংশ আপনার ক্ষুদ্র 14, অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ 15, সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন 16, আর 17 ধারায় বলছে যে উপরোক্ত 3টা ধারা ছাড়া আর কোন ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। এই যে দেখেন 17 ধারায় বলা হয়েছে যে পূর্ববর্তী 3টি অর্থাৎ 14 থেকে 16 ধারার যে কোনো একটির আওতাধীন মামলা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশ বিশেষের কার্য সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ প্রদান করিবে না। এই হলো আপনার চুক্তির সুনির্দিষ্ট, মানে চুক্তির আংশিক কার্য সম্পাদন আর কি, আংশিক কার্য সম্পাদন। আপনারা আজকে এ পর্যন্তই। আপনারা শনিবার সকাল 8টায় পড়তে আসবেন, আর শনিবার সকাল 8টায় আপনাদের লিখিত ব্যাচ আগামীকাল ঈদের দিন আর তারপরের দিন ছুটি। তাহলে নেক্সট ক্লাস আপনাদের কবে বলেন? শনিবার সকাল 8টায়। এক্সামের কথা বলবানি, এক্সাম আপাতত বলি নাই, যেহেতু শুক্রবার ঈদের পরের দিন, ওই দিন আর বলি নাই, শনিবার আসে। তো লিখিত যারা আছেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।